সো ডিয়ার স্টুডেন্ট, এর আগের আমরা একটা ভিডিওতে তোমাদের রায়ো মার্টিনের থার্ড সামারটিভের জন্য যে প্রথম সেটটা দেওয়া রয়েছে, সেটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, সেটা থেকে অর্ধেকটা করিয়েছিলাম। মানে সিন আর কবিতা, এই যে সিনটা দেখছো তোমরা, এই সিনটা আর এই কবিতাটা করিয়েছিলাম, তার সাথে এই কোশ্চেন অ্যান্সারগুলোও করিয়ে দিয়েছিলাম। তো এবারে চলো আনসিনটা, আমরা আনসিন থেকে বাকি যেটা রয়েছে সেই অংশটা আমরা আজকে এই ভিডিওতে কমপ্লিট করব। চলো ডিয়ার স্টুডেন্ট, শুরু করি তাহলে। IRNSS-1E, the fifth satellite of the Indian Regional Navigation Satellite System, IRNSS-1E, will be launched on board the Polar Satellite Launch Vehicle PSLV C-31 from the spaceport of Sriharikota on January 20. ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো, দি ফিফথ স্যাটেলাইট অফ দি ইন্ডিয়ান রিজনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, অর্থাৎ IRNSS, এটারই শর্ট ফর্ম এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এই পুরোটার অর্থ হচ্ছে এইটুকুই, এটাই। তো এই যে IRNSS-1E উইল বি লঞ্চড, মানে লঞ্চ হবে অন বোর্ড দি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV C-31। এখানেও দেখো পোলার স্যাটেলাইট PSLV C-31, অর্থাৎ এইখান থেকে যে এই যে পুরোটুকু অংশটুকু দেখছো সেইটুকুর জন্য এটাই। অর্থাৎ এটা আমরা এভাবে বলতে পারি যে IRNSS-1E উইল বি লঞ্চড, মানে লঞ্চ হবে অন PSLV C-31 ফ্রম দি স্পেস পোর্ট অফ শ্রীহরিকোটা অন জানুয়ারি 20, অর্থাৎ শ্রীহরিকোটার স্পেস বন্দর, মহাকাশ বন্দর থেকে জানুয়ারির 20 তারিখে। তো ডিয়ার স্টুডেন্ট, একটু এই যে তোমাদের আনসিনটা দেওয়া রয়েছে, এটা একটু ওয়ার্ডগুলো বা টার্মগুলো একটু মানে অচেনা, অপরিচিত লাগবে, তো ফ্যাক্টটা একটু বুঝতে হবে। তারপরে বলছে দেখো, IRNSS-1E ইজ শিডিউলড ফর লাঞ্চ অ্যাট 9:31 AM, অর্থাৎ IRNSS-1E এটা ঠিক হয়েছে যে লঞ্চ করা হবে 9:31 AM, মানে সকাল 9:31 AM এ, ফ্রম দি সেকেন্ড লঞ্চ প্যাড অ্যাট দি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অ্যাট শ্রীহরিকোটা, about 100 kilometer from Chennai city headquartered Indian Space Research Organization said today। অর্থাৎ কি বলছে এখানে দেখো, যে IRNSS-1E এটা ঠিক হয়েছে যে আজকে 9:31, মানে 9:31 সকাল 9:31 এটা লঞ্চ করা হবে। কোথা থেকে? ফ্রম দ্য সেকেন্ড লঞ্চ প্যাড, মানে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে, অ্যাট সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, অর্থাৎ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে এই যে IRNSS-1E এটা লঞ্চ করা হবে। আর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা, সেটা রয়েছে শ্রীহরিকোটাতে, চেন্নাই থেকে 100 কিমি। আর এই যে তথ্যটা বা খবরটা, নিউজটা, সেটা কে দিয়েছে? সিটি হেডকোয়ার্টার দিয়েছে। কোন সিটি হেডকোয়ার্টার? ইসরোর, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারই সিটি হেডকোয়ার্টার থেকে এই মেসেজটা দেওয়া হয়েছে আজকে, সেড টুডে। নেক্সট ইয়ার স্টুডেন্ট দেখো কি বলছে, স্টেটিং দ্যাট IRNSS-1E ক্যারিজ two types of payloads, navigation and ranging payload. ISRO said navigation payload will transmit navigation service signals to the users and will be operating in L5 band and S band. Stating that, অর্থাৎ এই যে সিটি হেডকোয়ার্টার থেকে যেটা
মানে মেসেজটা দেওয়া হয়েছিল, সেখান থেকেই বলা হচ্ছে যে স্টেটিং আরও বলেছেন কি যে IRNSS-1E ক্যারিজ 2 টাইপস অফ পেলোড নেভিগেশন, অর্থাৎ এই যে IRNSS-1E রয়েছে সেটা 2 ধরনের পেলোড নেভিগেশন বহন করে। অ্যান্ড রেঞ্জিং পেলোড, আর কি বহন করে, আর একটা রেঞ্জিং পেলোড বহন করে। ইসরো সেড নেভিগেশন পেলোড উইল ট্রান্সমিট নেভিগেশন সার্ভিস সিগন্যাল, অর্থাৎ নেভিগেশন সার্ভিস সিগন্যাল যেগুলো রয়েছে, যেমন তোমার ওই তার মধ্যে একটা আমরা ব্যবহার করি জিপিএস, এইসব সার্ভিস সিগন্যালগুলো কি করবে, উৎক্ষেপণ করবে। আর কি করবে, টু ইউজার্স যারা ব্যবহার করছে তাদেরকে। অ্যান্ড উইল বি অপারেটিং ইন L5 ব্যান্ড এন্ড S5 ব্যান্ড, এবং এগুলো মানে এগুলো তোমার অপারেট করা হয়, মানে চালনা করা হয় L5 ব্যান্ডে এবং S5 ব্যান্ডে। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো পেলোড নেভিগেশন রয়েছে আর রেঞ্জিং পেলোড নেভিগেশন রয়েছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এটা আমি যতদূরটা মানে জানতে পেরেছি আমি, যে সেটা হচ্ছে তোমার যে স্যাটেলাইট নেভিগেশন যে সিস্টেম রয়েছে সেখানে নেভিগেশন পেলোড এবং রেঞ্জিং পেলোড শব্দগুলো স্যাটেলাইট সংকেতের বিভিন্ন ফাংশনকে নির্দেশ করে। আর নেভিগেশন পেলোড যেটা, সেটা ব্যবহারকারীর অবস্থান নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। আর রেঞ্জিং পেলোড যেটা, সেটা স্যাটেলাইটের অবস্থান নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। দ্য রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সপন্ডার। এই যে সি ব্যান্ড ট্রান্সপোর্টার, এটাও একটা ইনস্ট্রুমেন্ট, সেটা রেঞ্জিং পেলোডে থাকে। দি রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সপন্ডার, অর্থাৎ সি ব্যান্ড ট্রান্সপন্ডার এ রেঞ্জিং পেলোডে থাকে। হুইচ ফ্যাসিলিটেটস, যেটা সুবিধা করে দেয় অ্যাকিউরেট ডিটারমিনেশন অফ দি রেঞ্জ অফ দি স্যাটেলাইট, অর্থাৎ এই যে উপগ্রহ বা স্যাটেলাইট রয়েছে তার একদম নিখুঁত, অর্থাৎ তার একদম নিখুঁত কি বলবো তোমার, যে সঠিক পরিষেবা নির্ধারণের মানে সুবিধা এনে দেয় এই সি ব্যান্ড ট্রান্সপন্ডার। অর্থাৎ দি রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সপন্ডার, অর্থাৎ এই রেঞ্জিং পেলোডে সি ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে একটা, যেটা কি করে যে সেটা তোমার স্যাটেলাইট পরিষেবার সঠিক একদম মানে নির্ণয় এনে দেয়। It said, adding that IRNSS-1E also carries Kornav cube retro reflectors for laser ranging. আরও কি বলেছেন যে এই যে IRNSS-1E রয়েছে, এটা আরও রয়েছে এখানে আরেকটা কি, কর্নার কিউব রেট্রো রিফ্লেক্টর, সেটাও একটা ইনস্ট্রুমেন্ট সেই স্যাটেলাইটের, সেখান থেকে সেটা রয়েছে। এটা কি করে, এটা বহন করবে, সেটা রয়েছে IRNSS-1E-তে, এবং সেটা কি জন্য ব্যবহার করে, লেজার রেঞ্জিংয়ের জন্য। লেজার তোমরা জানো যে এক ধরনের মারাত্মক মানে আলোক রশ্মি, সেটার জন্য ব্যবহার করা হয় এই কর্নার কিউব রেট্রো রিফ্লেক্টরস। তারপরে দেখো রয়েছে এ হাইলি অ্যাকিউরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ইজ পার্ট অফ দি নেভিগেশন পেলোড অফ স্যাটেলাইট, অর্থাৎ এই যে স্যাটেলাইটটা রয়েছে IRNSS-1E, এর একটা মানে উচ্চ মানে হাইলি অ্যাকিউরেট মানে প্রচুর নিখুঁত, অত্যন্ত নিখুঁত একটা ক্লক রয়েছে, যেটা রুবিডিয়াম অ্যাটমিক ক্লক, যেটা এই নেভিগেশন পেলোডেরই একটা অংশ। এই স্যাটেলাইটের যে IRNSS-1E, এই স্যাটেলাইটের যে একটা মানে পার্ট রয়েছে নেভিগেশন পেলোড, এরই একটা পার্ট রয়েছে তোমার রুবিডিয়াম অ্যাটমিক ক্লক। IRNSS-1E is the fifth navigation satellite of the 7 satellites constituting the RNSS space segment, অর্থাৎ মহাকাশ বিভাগের যে IRNSS স্যাটেলাইটটা রয়েছে, সেখানে 7টা স্যাটেলাইট মানে নেভিগেশন স্যাটেলাইট রয়েছে, তার মধ্যে IRNSS-1 হলো পঞ্চম, অ্যান্ড হ্যাজ এ লিফট ম্যাস অফ 1425 কেজি, এবং এটার উড্ডয়ন ভর হচ্ছে তোমার
1425 কেজি। লিফট ম্যাস মানে হচ্ছে যে যখন কোনো বস্তু উপরে উঠবে তার যে সামগ্রিক ম্যাস বা ওজন সেটা। ইটস কনফিগারেশন ইজ সিমিলার টু দ্যাট অফ ইটস প্রেডেসেসর্স IRNSS 1A 1B 1C অ্যান্ড 1D। অর্থাৎ এর যে অবয়ব অর্থাৎ IRNSS 1E এর যে কনফিগারেশন বা অবয়ব সেটা কিন্তু তাদের যে পূর্বসূরিগুলো ছিল IRNSS 1A 1B 1C 1D এগুলোর সাথে অনেকটাই মানে অনুরূপ। ISRO Satellite Center Director M. Annadurai had earlier said all 7 satellites of IRNSS are expected to be in the orbit by March 2016. অর্থাৎ ইসরো স্যাটেলাইট সেন্টারের যিনি ডিরেক্টর রয়েছেন এম আন্নাদুরাই তিনি আগেই বলেছিলেন কি যে এই যে 7টা উপগ্রহ রয়েছে যে IRNSS 1E 1B 1A 1B 1C করে 1E পর্যন্ত, তারপরে অর্থাৎ টোটাল 7টা যে সিরিজ হবে ইয়ে পর্যন্ত, সেগুলো মোটামুটি 2016 সালের মার্চের মধ্যে কক্ষপথে অবস্থান করে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট এখান থেকে আমরা যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে এরপরে চলো এগুলো করে নিই। এখানে দেখো প্রথমেই রয়েছে কি যে IRNSS 1E উইল বি লঞ্চড অন, অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে চুজ দি কারেক্ট অপশন, সঠিক অপশনটি বেছে নাও ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস প্রদত্ত বিকল্পগুলি থেকে। তো IRNSS 1 উইল বি লঞ্চড অন তোমরা পড়লে এর আগে যে জানুয়ারি 20, এটা জানুয়ারি 22 নয়, 23 নয়, জুন 20 নয়, জানুয়ারি 20 এটা। তারপরে 2 নম্বর দেখো IRNSS 1E is scheduled for launch at 9:30 AM, 9:31 AM, 9:31 PM। এটা 9:31 AM তোমরা ওই যে এই যে এখানে দেখো রয়েছে এই যে যেটা। 3 নম্বর দেখো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ দ্যাট আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, শ্রীহরিকোটা, শ্রীনগর। এটা রয়েছে শ্রীহরিকোটা, এই যে এখানে দেখো লেখা আছে যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অ্যাট শ্রীহরিকোটা, তাহলে এটা হবে হরিকোটা। IRNSS 1E is the satellite of 6th navigation, 5th navigation, 4th navigation, 2nd navigation। এটা 5th navigation পড়লে। তারপরে দেখো IRNSS 1E has a lift mass of 1425 kg, 1420 kg, 1445 kg, 1045 kg। তাহলে এটা কি পড়লে, এটা এখানে দেখো এই যে এখানে রয়েছে লিফট ম্যাস অফ 1425 kg। তারপরে দেখো দ্য নাম্বার অফ স্যাটেলাইটস হুইচ আর এক্সপেক্টেড টু বি ইন দ্য অরবিট বাই মার্চ 16 ইজ 6537। তাহলে এটাও আমরা পড়লাম এই যে এখানে দেখো অল দি 7 স্যাটেলাইটস অফ IRNS আর এক্সপেক্টেড টু বি ইন দ্য অরবিট বাই মার্চ 26, তাহলে এখানে হবে 7। তো ডিয়ার স্টুডেন্ট এরপরে চলো বিয়ের গুলো দেখে নিই, চলো দেখি বিয়ের গুলোতে রয়েছে দেখো বিয়েরগুলো রয়েছে দেখো যে স্টেট হোয়েদার দি স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, অর্থাৎ যে বর্ণনা যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে বিবৃতিগুলো সেগুলো সত্য না মিথ্যা সেগুলো বলতে জানাও। গিভ সাপোর্টিং সেন্টেন্স ফর ইচ অফ ইউর অ্যান্সার, আর তোমার উত্তরের প্রত্যেক উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দাও। তাহলে এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট প্রথমে যেটা বলছে ইসরো সেট দ্যাট IRNSS 1E ক্যারিজ 4 টাইপস অফ পেলোড নেভিগেশন, অর্থাৎ IRNSS ইসরো বলেছিল কি যে IRNSS 1E যেটা সেটা 4 ধরনের পেলোড নেভিগেশন বহন করে। এটা ফলস রয়েছে, কারণ আমরা পড়লাম এখানে দেখো লেখা আছে এই যে IRNSS 1E ক্যারিজ 2 টাইপস অফ পেলোডস নেভিগেশন। তাহলে এটার ফলস, এটার স্টেটমেন্ট ফর্ম এখানে আমরা ফলস লিখবো এখানে, আর সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকেই আমরা দিয়ে দেবো কি যে স্টেটিং দ্যাট IRNSS 1E ক্যারিজ 2 টাইপস অফ পেলোড নেভিগেশন। এখানে খাতায় কপিতে তোমাদের জন্য লেখা আছে, তোমরা যদি চাও তোমরা এখান থেকে কপি করে নিতে পারো, ঠিক আছে। এই যে এখান থেকে দেখো স্টেটিং দ্যাট IRNSS 1E ক্যারিজ 2 টাইপস অফ পেলোডস নেভিগেশন। 2 নম্বরটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট দেখো
নেভিগেশন পেলোড উইল বি অপারেটিং ইন L6 ব্যান্ড অ্যান্ড S5 ব্যান্ড, এটাও ফলস হবে, কারণ নেভিগেশন পেলোড যেটা রয়েছে সেটা অপারেট করা হয়, এখানে দেখো লেখা রয়েছে যে অপারেটিং ইন L5 ব্যান্ড অ্যান্ড S ব্যান্ড, তাহলে এটা ফলস হয়ে গেল। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এটাই লিখে দেব, এখানে যেটা লেখা রয়েছে উইল বি অপারেটিং L5 ব্যান্ড অ্যান্ড S5 ব্যান্ড। এখানে দেখো অ্যান্সারটা আমি লিখে রেখেছি, and will be operating in L5 band and S5 band। 3 নম্বরটা যেটা রয়েছে দেখো, ডিয়ার স্টুডেন্ট, ওয়ান অফ দি পার্ট অফ নেভিগেশন পেলোড অফ স্যাটেলাইট ইজ হাইলি অ্যাকুরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক। এটা যেটা রয়েছে সেটা এটা তোমার ট্রু হবে, কারণ এখানে দেখো লেখা রয়েছে এই যে এটা যেটা রয়েছে সেটা এই যে অলসো ক্যারেজ কর্নার কিউব রেট্রো এ হাইলি অ্যাকুরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ইজ পার্ট অফ নেভিগেশন পেলোড। এটা নেভিগেশন পেলোডের এটা পার্ট, এই যেটা এখানে বলেছে সেটাই। আর এটা তোমার কি করা হয়, হাইলি অ্যাকুরেট রুবিডিয়াম, তাহলে এটা ট্রু হয়ে গেল। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকেই লিখে দেবো যে হাইলি অ্যাকুরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ইজ পার্ট অফ দ্য নেভিগেশন পেলোড অফ দিস স্যাটেলাইট, যেটা এখানে লিখে রেখেছি এখানে তোমাদের জন্য। এ হাইলি অ্যাকুরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ইজ পার্ট অফ দ্য নেভিগেশন পেলোড অফ দিস স্যাটেলাইট। তো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা কেউ আমার কপি থেকে তোমরা কপি করব মনে করো, তাহলে ভিডিওটা একটু পজ করে সেটা কপি করে নেবে, কারণ আমি তোমাদের লেখার সময় যদি দিতে যাই এই ভিডিও এই ক্লাসে, তাহলে ক্লাসটা অনেক লেংদি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এরপরে যে সি এরগুলো রয়েছে সেগুলো চলো দেখে নিই। কী বলছে, ফিল দি চার্ট, অর্থাৎ এই চার্টটি পূরণ করো উইথ ইনফরমেশান, তথ্য দিয়ে ফ্রম দি প্যাসেজ, সেই প্যাসেজে মানে আনসিন যেটা পড়লাম সেখান থেকে। তাহলে এই চার্টে দুটো কলাম দেওয়া রয়েছে ডিয়ার স্টুডেন্ট, দেখো একটা স্টেটমেন্ট একটা রিজন। স্টেটমেন্ট মানে হলো বিবৃতির, রিজন মানে হলো কারণ, অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কারণটা আমাদেরকে বলতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে যেটা রয়েছে দেখো, দ্য রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সপন্ডার, অর্থাৎ রেঞ্জিং পেলোড যেটা রয়েছে সেটাতে সি ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে, এটা রয়েছে। কারণ কি, কেন সি ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে, আমরা সে আনসিন যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে তোমার, তাহলে সেই প্রশ্নের অ্যান্সারটা এখানে দেখো লেখা আছে, দ্য রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সফার হুইচ ফ্যাসিলিটেটস অ্যাকুরেট ডিটারমিনেশন অফ দ্য রেঞ্জ অফ দিস স্যাটেলাইট। তাহলে আমরা অ্যান্সারটা সেই এভাবে লিখতে পারি, টু ফ্যাসিলিটেট অ্যাকুরেট ডিটারমিনেশন অফ দ্য রেঞ্জ অফ দিস স্যাটেলাইট। তাহলে এই যে অ্যান্সারটা হবে সেটাও আমি কপি করে তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো, to facilitate accurate determination of the range of the satellite। এরপরে 2 নম্বরটা দেখো, IRNSS 1E ক্যারিজ কর্নার কিউব রেট্রো রিফ্লেক্স, অর্থাৎ IRNSS 1E যেটা রয়েছে সেটা বহন করে কর্নার কিউব রেট্রো রিফ্লেক্স। এখান থেকেও এটারও অ্যান্সারটা আমরা এখানে পড়লাম, দেখো এখানে লেখা আছে, দেখো যে IRNSS 1E also carries corner cube retro reflectors for laser ranging। কী জন্য এই কর্নার কিউব রেট্রো রিফ্লেক্টার্স মানে সে IRNSS 1এতে রয়েছে, তাহলে এটা রয়েছে ফর লেজার রেঞ্জিংয়ের জন্য। আমরা এই অ্যান্সারটা এখানে লিখে দেবো, এখানে দেখো লেখা রয়েছে সেটাই লেখা আছে এখানে যে ফর লেজার রেঞ্জিং। এরপর ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবটা করে নিয়ে চলো। চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এই যে অল্টারনেটিভ বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে সঠিকটা বেছে নিতে বলছে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে যেটা লেখা আছে দেখো, দে গোয়িং আর গোয়িং গো টু নিউ দিল্লি নেক্সট মানডে। এখানে গোয়িং তো হবে না, কারণ দে এর পরে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি কোনো টেন্সে বসে না। আরগোয়িং হতে পারে, কিন্তু এখানে আরগোয়িং হবে না, কারণ এখানে নেক্সট মানডে বলা আছে, তাই এখানে হবে গো। কারণটা হচ্ছে যে কোনো কাজ যদি ঠিক হয়ে থাকে আগে থেকেই, তবে সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার করবো বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সই ব্যবহার করব। তো এটা যেহেতু ঠিক হয়ে আছে আগে থেকে যে সোমবার যাবে, সেই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে গো। তারপরে ডিয়ার স্টুডেন্ট দেখো, আই হ্যাভ হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর মাই মাদার এন্টার দি রুম।
তাহলে এখানে এটা একটা টেন্স করতে হবে আর একটা টেন্স দেওয়া রয়েছে, দুটো টেন্স যদি ধরে নিই তাহলে এখানে দেখো একটা পাস্ট ইনডিফিনিট মানে সিম্পল পাস্ট দেওয়া রয়েছে। তাহলে একটা যদি সিম্পল পাস্ট দেওয়া থাকে তাহলে আরেকটা আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তার মানে এটার হবে আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এখানে হবে হ্যাড ডান। তারপরে 3 নম্বর দেখো হি হ্যাজ বিন হ্যাড বিন ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স 1999। তাহলে এখানে ডিয়ার স্টুডেন্ট যেটা হবে দেখো এখানে সিন্স 1999 রয়েছে, মানে পয়েন্ট অফ টাইম দেওয়া রয়েছে। আর আমরা জানি যে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম যদি দেওয়া থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে হবে তোমার হ্যাজ বিন ওয়ার্কিং। তারপরে ডিয়ার স্টুডেন্ট 5-এরগুলো দেখো, বলছে আন্ডারলাইন দি ক্লজ ইন দি ফলোইং সেন্টেন্স স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর। তাহলে প্রথমে যেটা রয়েছে দেখো দিস ইজ দি কার হুইচ মাই ফাদার হ্যাড বট ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো এই যে দিস ইজ দি কার এটা মেন সেন্টেন্স বা মেন ক্লজ বলতে পারি। তারপরে হুইচ মাই ফাদার হ্যাড বট ইয়েস্টারডে এটা কিন্তু শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে যেহেতু হুইচ রয়েছে মানে প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেই জন্য, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটাই হচ্ছে মেন ক্লজ। তাহলে এটাই হচ্ছে ক্লজ, এটাকে আন্ডারলাইন করতে বলছে। তাহলে এটা এভাবে করতে পারি আমরা, দেখো এখানে লেখা আছে এটাকে পুরোটাকে আমরা এভাবে আন্ডারলাইন করে দিতে পারি তলায় দাগ দিয়ে, এটাকে পুরো তলায় এভাবে দাগ দিয়ে দিতে হবে। পুরো দাগ দেওয়া হয়ে গেল। এবার এটা কোন ক্লজ সেটা লিখতে হবে। তাহলে দেখো এখানে হুইচ মাই ফাদার হ্যাড বট ইট, যেটা আমার বাবা গতকাল কিনেছিল, তাহলে এটা যেটা আমার বাবা গতকাল কিনেছিল এটা দিয়ে এই কারটাকে বোঝাচ্ছে। আর কারটা হচ্ছে নাউন। তো পার্টস অফ স্পিচে যেমন পড়েছো যে নাউন বা প্রোনাউন কোয়ালিফাইং যে ওয়ার্ড থাকে সেটাকে অ্যাডজেক্টিভ বলে, অনুরূপভাবে নাউন বা প্রোনাউন কোয়ালিফাইং ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাহলে এখানে আমরা লিখে দেবো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে 2 নম্বরটা দেখো কি বলছে, ইট ইজ রেনিং সো উই শুড স্টে অ্যাট হোম। বৃষ্টি হচ্ছে তাই আমাদের বাড়িতে থাকা উচিত। তাহলে এখানেও মেন ক্লজ যেটা রয়েছে ইট ইজ রেনিং এটা মেন ক্লজ, সো উই শুড স্টে অ্যাট হোম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে এটাকে আমি চলো আন্ডারলাইন করে দিই এখানে, সো উই শুড স্টে অ্যাট হোম। এবার এটা কোন ক্লজ, এটা হচ্ছে তোমার অ্যাডভার্বাল ক্লজ, কারণ এখানে বাড়িতে থাকাটা নির্ভর করছে এই বৃষ্টি হওয়াটার উপরে। আর যেহেতু এটা ভার্বকে কোয়ালিফাই করছে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, তোমরা পার্টস অফ স্পিচে যেমন পড়েছিলে যে ভার্ব মডিফাইং ওয়ার্ডকে অ্যাডভার্ব বলে, অনুরূপভাবে ভার্ব মডিফাইং ক্লজকে অ্যাডভার্বাল ক্লজ বলা হয়, অ্যাডভার্বাল ক্লজ। তারপরে ছিল 3 নম্বরটা দেখো, দে নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন। দে নো তারা জানে, দ্যাট যে হি ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে দে নো এটা হচ্ছে মেন ক্লজ, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে দেখো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন এটা কিন্তু যদি নো ভার্ব হয় তার আগে দে হচ্ছে সাবজেক্ট, আর এই যে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন এটা কিন্তু অবজেক্টের জায়গায় বসেছে এবং অবজেক্টেরই কাজ করছে, কারণ অবজেক্ট কী বা কাকে, সাবজেক্টকে ভার্বকে যখন কী বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তখন যে অ্যান্সারটা আসে সেটাই অবজেক্ট হয়। এখানেও দেখো যদি আমরা কী বা কাকে দিয়ে দেখে প্রশ্ন করি তাহলে অ্যান্সার আসবে যেটা সেটা এই দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন এটাই অ্যান্সার আসবে। কারণ তারা কি করে, তারা কি জানে, তাহলে তারা জানে যে সে অনেস্ট পারসন। তাহলে এই যে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন এটা অ্যান্সার আসছে, অবজেক্টের কাজ করছে। আর আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট সেটা নাউন হয়, সেই জন্য এটা নাউন ক্লজ। তাহলে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন এটার তলায় আমরা দাগ দিয়ে নেব এবং এখানে আমরা লিখে দেবো নাউন ক্লজ। তারপরে ডিয়ার স্টুডেন্ট 6-এরগুলো কি বলছে দেখো, চেঞ্জ দি সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাকশনস, অর্থাৎ নির্দেশ অনুসারে বাক্যগুলো পরিবর্তন করো। প্রথমে যেটা রয়েছে দেখো, ঋতু ইজ বিউটিফুল অ্যান্ড সি ইজ অলসো ইন্টেলিজেন্ট, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলছে।
তাহলে এখানে অ্যান্ড দেওয়া রয়েছে মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করি তাহলে ডিয়ার স্টুডেন্ট আমাদের জেনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। তো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যর মূল বা প্রধান বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে সেই সেন্টেন্সে একটি মাত্র ফিনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এখানে দেখো আমাকে একটি মাত্র ফিনাইট ভার্ব রেখে বাকিগুলোকে আমি ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপেলে রাখতে পারি। তাহলে এখানে যেটা করতে পারি, এখানে দেখো যে আমি এখানে লিখেছি, দেখো যে ঋতু ইজ বিউটিফুল অ্যান্ড সি ইজ অলসো ইন্টেলিজেন্ট। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বিসাইডস বিউটিফুল ঋতু ইজ অলসো ইন্টেলিজেন্ট। অর্থাৎ এটার অর্থ হলো যে সুন্দর ছাড়াও ঋতু কিন্তু বুদ্ধিমতীও। তারপরে ডিয়ার স্টুডেন্ট 2 নম্বর দেখো লেখা আছে উই মাস্ট ইট টু লিভ। আমরা অবশ্যই খাবো বা খাবার গ্রহণ করব বেঁচে থাকতে। এটাকে কম্পাউন্ডে করতে হবে, এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া রয়েছে দেখো। তাহলে কম্পাউন্ডের বৈশিষ্ট্যটা আমাদের জানতে হবে। কম্পাউন্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে যে 2 বা ততোধিক সেন্টেন্স বিভিন্ন ধরনের কনজাংশন বা লিঙ্কার দ্বারা যুক্ত থাকতে হবে। তাহলে এখানে একটাই সেন্টেন্স রয়েছে দেখো। তাহলে আমাকে এখানে যেহেতু দুটো ভার্ব রয়েছে, দুটো ভার্ব দিয়ে দুটো সেন্টেন্স বানাতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা অবশ্যই খাবো, না অথবা মারা যাব। তাহলে এটা লিখবো কি যে উই মাস্ট ইট or we cannot live। আমরা অবশ্যই খাবো অথবা আমরা মারা যেতে পারি। 3 নম্বরটা দেখো ডিয়ার স্টুডেন্ট কি বলছে, আই হ্যাড লস্ট মাই পার্স। আমি আমার পার্সটি হারিয়ে দিয়েছিলাম, বাট আই হ্যাভ ফাউন্ড ইট। কিন্তু আমি এটা পেয়েছি। এটাকে করতে হবে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এখানে বার্ড দেওয়া রয়েছে মানে কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্সের বৈশিষ্ট্য জানতে হবে। কমপ্লেক্সের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা মাত্র মানে প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ একটা প্রধান বাক্য থাকবে আর একাধিক আশ্রিত বাক্য থাকবে। তাহলে এখানে আমাকে একটা প্রিন্সিপাল ক্লজ বানাতে হবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ বানালে হয়ে যাবে। তাহলে এখানে ডিয়ার স্টুডেন্ট এখানে যেটা করতে পারি এরকম করে যে আই হ্যাভ ফাউন্ড দি পার্স হুইচ আই হ্যাড লস্ট। অর্থাৎ আমি পার্সটা খুঁজে পেয়েছি যেটা আমি হারিয়ে দিয়েছিলাম। তাহলে হুইচ আই হ্যাড লস্ট এটা সাবঅর্ডিনেট ক্লজ বানিয়ে দিলাম। এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপর ডিয়ার স্টুডেন্ট দেখো 7 নম্বরটা কি রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুযায়ী করো। রাজু আস্কড হিজ ফ্রেন্ড। রাজু তার বন্ধুকে জিজ্ঞাসা করেছে ডু হ্যাভ অ্যান এক্সট্রা পেন। তোমার কি কোনো এক্সট্রা পেন আছে? এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচটার দিকে দেখা। এখানে রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য ইন্টারোগেটিভ আমাদের রিপোর্টিং ভার্বটাকেও রাখতে হবে। তো এখানে যেহেতু দেওয়াই রয়েছে সেটাই আমরা করে দেবো। চলো সেটা করে দিই। সেটা হচ্ছে এরকম, রাজু আস্কড হিজ ফ্রেন্ড। এবার ডিয়ার স্টুডেন্ট এটা যেহেতু কোশ্চেন ট্যাগ মানে ইয়েস নো কোশ্চেন, সেই জন্য আমাদের একটা রিপোর্টিং ভার্ব লাগাতে হবে। রিপোর্টিং ভার্ব আমরা ইফ বা ওয়েদার লাগাতে পারি। তাহলে ইফ লাগালাম, ইউটা এখানে হি হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেখানে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, বাকি যা আছে বসে যাবে। অ্যান এক্সট্রা পেন ফুল স্টপ।
তারপরে 2 নম্বরটা দেখো, হিজ বিহেভিয়ার অ্যানয়েড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ভয়েস চেঞ্জ করলে সেটা এরকম হবে, এখানে অবজেক্টটা খুঁজতে গেলে দেখবো যে এভরিওয়ান, তাহলে এভরিওয়ান ওয়াজ, যেহেতু অ্যানয়েড পাস্টে আছে তাই জন্য আমাদের পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ। অ্যানয় ভার্বের পরে বাই প্রিপোজিশন বসানো, ডিয়ার স্টুডেন্ট অ্যাট বসাতে হবে, অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার এভরিওয়ান, এখানে এভরিওয়ানের পরে এভরিওয়ান ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার ইন এভরিওয়ান, এখানে প্রেজেন্ট ইন দ্য পার্টি এটা এখানে লাগাতে হবে, ডিয়ার স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য পার্টি, প্রেজেন্ট ইন দি পার্টি। তাহলে এটা হলো অনেকটা এইরকম, এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। তারপরে 3 নম্বরটা দেখো, দ্য স্ট্রেঞ্জার সেড প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটাকেও নারেশন চেঞ্জ করতে বলছে। তাহলে এখানে রয়েছে রিপোর্টিং ভার্ব যেটা, রিপোর্টেড স্পিচ যেটা, সেটা ইম্পারেটিভ মুডে রয়েছে এবং প্লিজ রয়েছে মানে রিকোয়েস্ট করছে। তার রিপোর্টিং ভার্বটাকেও আমাদের সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তাহলে কি লিখবো, দি স্ট্রেঞ্জার রিকোয়েস্টেড, এবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, রিপোর্টেড স্পিচটা যদি ইম্পারেটিভ হয় তাহলে টু এর কমার জায়গায় আমাদের টু বসাতে হবে, মানে ইনফিনিটিভ বানাতে হবে। টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তারপরে ডিয়ার স্টুডেন্ট 8 নম্বরটা দেখো, ফলোয়িং আর দি মিনিংস অফ দি ওয়ার্ডস দ্যাট ইউ কেম অ্যাক্রস ইন প্যাসেজ গিভেন ইন কোশ্চেন নম্বর 3, অর্থাৎ যে আনসিন প্যাসেজটা পড়ালো কোশ্চেন নম্বর 3-তে, সেখান থেকে সেখানে কিছু ওয়ার্ড রয়েছে, ফাইন্ড আউট দি ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দি গিভেন বক্সেস, সেই ওয়ার্ডগুলো এখানে এই যে বক্স দেওয়া রয়েছে সেখানে লিখতে হবে। তাহলে এখানে যেটা হবে ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো, দি মুভমেন্ট অফ শিপস অ্যান্ড এয়ারক্রাফটস, সেন্ড ফরওয়ার্ড, মেক ইজি, এক্সাক্ট। এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে যেটা হবে, দি মুভমেন্ট অফ শিপস অর এয়ারক্রাফট, সেখানে হবে তোমার নেভিগেশন। প্যাসেজে রয়েছে এগুলো। সেন্ড ফরওয়ার্ড এটা হচ্ছে লঞ্চ। তারপর হচ্ছে মেক ইজি, এটা হচ্ছে তোমার ফ্যাসিলিটেট। তারপরে ডিয়ার স্টুডেন্ট এক্সাক্ট এটা যেটা দেওয়া রয়েছে সেটা হবে অ্যাকিউরেট। এরপরে ডিয়ার স্টুডেন্ট রাইটিং স্কিল দেওয়া রয়েছে, দেখো, রাইট এ লেটার টু ইয়ার হেডমাস্টার রিকোয়েস্টিং হিম হার টু অ্যারেঞ্জ অ্যান এক্সকারশন ট্যুর, অর্থাৎ পর্যটন ট্যুরে যাওয়ার জন্য একটা হেডমাস্টারকে চিঠি লিখতে বলছে। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে, এই রাইটিং স্কিলের ব্যাপারেও অনেক ভিডিও আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজ কিন্তু তোমাদের জন্য তোমরা ভালো করে ক্লাসটা দেখবে, প্রয়োজন হলে সেটা বারবার দেখবে, প্রয়োজন নোট করে নেবে, কোথাও কোনো কোয়ারিজ থাকলে সেটাও কমেন্টে জানাবে। তাই আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।